পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের নবম ব্যাচে বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রথম চ্যাপ্টার অনুসারেই শুরু করব এবং ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা এখানে পেইড মেম্বার হিসেবে আছেন কিংবা যারা এখানে কমপ্লিমেন্টারি ক্লাস হিসেবে দেখছেন, তো সকলের কাছে রিকোয়েস্ট করব ক্লাসটা করার সময় অফকোর্স মন দিয়ে দেখবেন, একটা হাইলাইটার নিয়ে বসবেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি এই হাইলাইটার দিয়ে দাগানো লাইনের বাইরে এবং আমার বলা তথ্যগুলোর বাইরে পাস করতে গেলে আপনাকে আর কিছুই করতে হবে না, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আর যেহেতু আপনি একাই সুবিধাটা, যেহেতু হয়তোবা দেখা গেছে আপনি পে করেন নাই, তাও আপনি সুবিধাটা নিচ্ছেন, তাই আমি রিকোয়েস্ট করব যাতে করে বাকিরাও সুবিধাটা নিতে পারে, সেই সুযোগ আপনি তাদেরকে করে দিবেন। সো এই আশা ব্যক্ত করে আমি আমাদের এই ব্যাচের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা চ্যাপ্টার 1, যেটা কিনা ইন্ট্রোডাকশন টু বিজনেস, এটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা, ওকে। তো আমি আবারও অনুরোধ জানাচ্ছি বা বলবো যে অ্যাডভাইস দিচ্ছি যে আপনারা আপনাদের হাইলাইটার দিয়ে বইয়ের মধ্যে দাগিয়ে রাখুন, যাতে করে এর বাইরে আর কোনো কিছু পড়তে না হয়। একদম কনসেন্ট্রেশনটা বইয়ের ভিতরেই রাখুন। হ্যাঁ, প্রথমত হোয়াট ইজ অর্গানাইজেশন। এখানে অনেকগুলা বিষয় আছে, এখানে আমরা প্রত্যেকটা জিনিস এতটা ইম্পর্টেন্ট না। তো যেহেতু এটা প্রথম চ্যাপ্টার, তাই সেকশন ওভারভিউ শুধু প্রথমটাতে আমি সবগুলো পড়াচ্ছি, বাট বাকিগুলোতে যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেগুলো আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? বাট এটা যেহেতু প্রথম চ্যাপ্টার, তাই প্রথম টপিককে কোনো কিছু আর বাদ দিচ্ছি না আর কি। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন ইন বোথ দ্য নট ফর প্রফিট অ্যান্ড বিজনেস সেক্টর। মানে এখানে অনেক ধরনের অর্গানাইজেশন আছে। কেউ নট ফর প্রফিট, মানে যাদের প্রফিটে ইন্টেনশন থাকে না, আর একটা বিজনেস সেক্টর। বিজনেস সেক্টর মানে যেখানে আপনার প্রফিট থাকবে সেটাকে আপনি বিজনেস বলবেন। শেষ। প্রফিট ছাড়া এটাকে কখনো বিজনেস বলা যাবে না। অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ দ্য কালেকটিভ এফোর্ট অফ দ্য পিপল আর মোর প্রোডাক্টিভ অ্যাজ এ রেজাল্ট অফ দেম। অর্গানাইজেশন এই কারণে এক্সিস্ট করে যে অনেকে মিলে যখন কালেকটিভলি এফোর্ট দিবে তখন সেটা বেশি প্রোডাক্টিভ হবে একা একা করার চেয়েও। দেখেন, আপনার কোথাও না কোথাও ব্যারিয়ার আছে, আমার কোথাও না কোথাও ব্যারিয়ার আছে। যখন আমরা সব, আবার আপনার কোথাও স্ট্রেংথ আছে, আমারও কোথাও স্ট্রেংথ আছে। আপনার যেটা ব্যারিয়ার সেটা আমার স্ট্রেংথ হতে পারে, আমার যেটা স্ট্রেংথ সেটা আপনার ব্যারিয়ার হতে পারে। সো এই ক্ষেত্রে যখন আমরা একত্রিত হয়ে যাব, সবকিছু আমাদের স্ট্রেংথ হয়ে যাবে এবং আমাদের মধ্যে ব্যারিয়ারের সংখ্যা অনেক বেশি পরিমাণ মিনিমাইজ হয়ে যাবে। এবার অল অর্গানাইজেশন শেয়ার দ্য ফিচার দ্যাট দে আর ডিজাইন টু গেট থিংস ডান। তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট ফিচার থাকে যেটা কিনা তারা শেয়ার করে, যে এটা হচ্ছে আমার ফিচার। যেমন আমরা আমাদের একাডেমির কথা যদি বলি, আমাদের একাডেমির মেইন ফিচার কি বলেন তো? বা আমরা কি চাই? পাস করতে চাই। দ্রুত পাস করতে চাই। উত্তর হবে কি? দ্রুত পাস করতে চাই। পাস আপনি করবেন, এখানে যতজন আছেন, এই যে ক্লাসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন আছে। এই অনেক মানুষজন সবাই পাস করবে, এটা নিয়ে কোনো ভুল নাই। আজ না হয় কাল তারা পাস করবেই, কাল না হয় পরশু, না হয় 1 বছর পর, না হয় 3 বছর পর পাস করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মোটিভ আমরা দ্রুত পাস করতে চাই। এই জন্য আমাদের ফিচার কি? আমরা আমাদের যে কি থিংস গুলো আছে যেগুলো কিনা পাসের জন্য দরকার, সেটাকে আমরা আলাদা করে নোট ডাউন করিয়ে দিই, আইডেন্টিফাই করিয়ে দিই এবং বলে দিই যে আপনার পাশের জন্য আগে এটাতে ফোকাস করেন। আমরা এটা বলি না যে আপনি পুরো বই পড়িয়েন না, পড়েন। আপনার জানার ইচ্ছা থাকলে আপনি অফকোর্স পড়বেন, সব পড়বেন, পারলে আইসিবির বই পড়বেন, দেশের বাইরের বই পড়বেন, মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাইটারের যা আছে সব পড়ে ফেলেন। কিন্তু যদি আপনি দ্রুত পাস করতে চান, তাহলে উই আর ফর ইউ। এবার অর্গানাইজেশন ডিফার ইন টার্মস অফ ওনারশিপ। অর্গানাইজেশনকে বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করা যায়, সেটা কি ওনারশিপের দিক থেকে,
তারপর হচ্ছে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন ডিফার ইন টার্মস অফ ওনারশিপ, কন্ট্রোল, অ্যাক্টিভিটি, প্রফিট ওরিয়েন্টেশন, সাইজ, লিগ্যাল স্ট্যাটাস এবং টেকনোলজি। তাহলে সবকিছুর উপর ভিত্তি করে অর্গানাইজেশনকে ডিফার করা যায়। ওকে, এবার আসুন এগুলো আমরা পরের পেজে গেলে পারবো, এটা তো সেকশন ওভারভিউ, এখানে ছোট করে দেওয়া আছে, আমরা ডিটেলসে পড়বো, তাই এখানে আর বলতেছি না। এবার আসুন হোয়াই ডু অর্গানাইজেশন এক্সিস্ট, কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে। আসেন, অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ ওভারকাম পিপল ইন্ডিভিজুয়াল লিমিটেশন, কারণ ওই যে এক একজনের এক একটা লিমিটেশন আরেকজনের কাছে সেটা স্ট্রেংথ হইতে পারে, সো ওই লিমিটেশনটাকে কপ আপ করার জন্য অর্গানাইজেশন এক্সিস্ট করে। লেট পিপল স্পেশালাইজ, এখন ধরেন আপনি যে জায়গাতে স্পেশালাইজ, মানে আপনি হয়তো কোনো কিছু ভালো পারেন, এখন আপনি যে কোনো একটা কিছু ভালো পারেন এটা তো আপনি কাউকে দেখাইলে সে বলে দিবে যে হ্যাঁ তুমি এটাতে ভালো। আপনি অনেক কিছু পারেন কিন্তু আপনি কাউকে দেখাইতেছেন না, সে কি বুঝতে পারবে আপনি কোনটাতে ভালো? বোঝা যাবে? আমার সাথে যদি কথা না বলেন তাহলে সব বাদ, ক্লাস ক্যান্সেল। সিরিয়াসলি, মানে আমার লিটারালি আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এখানে কি সবাই ক্লাসে আসেন না, কথা শুনতেছেন আমার কথা? জি ভাই ভাই আসতেছি। আসছি। তো আমরা কি সবার একবার উত্তর দিতে পারি? আমরা কি সবাই আসি, শুনতে পাচ্ছি আমরা? জি জি আছি। ভাই জি, আসছি, আসছি, আসছি। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি। এই যে রিপ্লাই দিবেন, রিপ্লাই না দিলে বাদ, একদম সিরিয়াসলি। আপনারা যদি বলেন যে ভাই এটা কেন করলেন, আমি মুখের উপর করে দিব। আমি এত কষ্ট করে আপনাদেরকে বলতেছি, আপনারা ইয়েস নো ভেরি গুড অন্তত ভেরি ব্যাড হইলেও বলেন, কিন্তু তাও যদি না বলেন তখন খুব খারাপ লাগে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে কি ওভারকাম দা পিপল, এবার হচ্ছে লেট পিপল স্পেশালাইজ। তাহলে আমি ধরেন ধরেন কথা কথা আমি পড়াইতে পারি, ধরেন এটা আমার একটা স্পেশালিটি। এটা আমি কি জানতাম যদি আমি অর্গানাইজেশন ওপেন না করতাম, যে হ্যাঁ ভাই এত সুন্দর করে পড়ায়, সবাই পাস করতেছে, অহরহ শুধু পাস আর পাস পাস আর পাস, এটা বোঝা যেত আমি যদি কাউকে না পড়াইতাম বা অর্গানাইজেশনে না আসতাম? না। আবার দেখা গেছে আপনি কোন একটা কিছুতে ভালো পারেন, এখন আপনারটা আপনি নিজের মধ্যে রেখে দিচ্ছেন, কেউ বুঝবে আপনি কোনটাতে ভালো পারেন? এমনও অনেক কিছু আছে। আমি মনে করি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো একটা বিশেষ স্পেশালিটি আছে, যেগুলা তারা নিজেরা বের করতে পারছে, যে সকল ব্যক্তিরা বের করতে পারছে যে আমার মধ্যে এটা স্পেশাল, আমি সেটা পারি, তারা সাইন করতে পারছে। আর অনেকে আছে তারা মারা গেছে কিন্তু এখনো জানে না যে তারা কোন জিনিসে স্পেশালিস্ট, মানে স্পেশালাইজ ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি কোন বিষয়ে স্পেশালাইজ এটা বুঝতে হইলেও আপনাকে অর্গানাইজেশনে যেতে হবে, তখন আপনার নিজের চোখে না পড়লেও অন্য কারো চোখে পড়বে যে আপনি এটাতে স্পেশাল। এবার হচ্ছে সেভ টাইম, যখন আপনি অর্গানাইজেশনে যাবেন তখন একজন একজনকে হেল্প করবেন, ফলশ্রুতিতে কোনো কিছু আটকে থাকবে না, ত্বরান্বিত মানে কাজ এগোতে থাকবে, দ্যাটস ওয়াই সময় কম লাগবে। অ্যাকুমুলেট এন্ড শেয়ার নলেজ। অ্যাকুমুলেট কেন বলা হয়েছে? ধরেন শেয়ার নলেজ তো আমরা বুঝছি, অ্যাকুমুলেট কেন বলা হয়েছে, অ্যাকুমুলেশন কাকে বলে? ধরেন আপনি ছোটবেলা থেকে অনেক কিছু জানেন, যা জানেন সব কি সঠিক জানেন? ধরেন আজকে আপনি ক্লাসে আসছেন, হয়তো দেখা যাবে এখান থেকে আপনি নতুন কিছু শিখছেন যেটা আপনি ভুল জানতেন, হইতে পারে না? পারে। হ্যাঁ, জি ভাই এখন পারে। এই যে ধরেন আপনি কোন একটা কিছুকে ভুল জানতেন, এখন জেনে গেছেন যে ওইটা ভুল ছিল, তা আপনি কি ভুল জানাটাকে নিয়ে বসে থাকবেন নাকি সঠিকটাকে মাথায় ঢুকাবেন? কোনটা করবেন? সঠিকটাকে মাথায় সঠিকটাকে ঢুকাবো। মাথায় ঢুকাবো, ভুলটাকে ডিলিট করে দিব। এই যে ভুলটাকে বাদ দিয়ে সঠিকটাকে ঢুকানো, এটাকে অ্যাকুমুলেশন বলে। তার মানে অ্যাকুমুলেশন মানে হচ্ছে যে আমি শুধু ঢুকাইতেছি বিষয়টা এমন না, আমি কোনো জিনিস বাইরেও করতেছি, মানে আমি আমার মাথার থেকে ভালো জিনিসগুলাকে ঢুকাইতেছি মাথার ভিতরে, বা সঠিক জিনিসগুলাকে ঢুকাইতেছি, আর যেগুলা ভুল কিংবা খারাপ জিনিস এগুলাকে বাইর করতেছি, এটাই হচ্ছে অ্যাকুমুলেশন, যেটা কিনা আপনাকে অর্গানাইজেশনে হলে পসিবল। এবার হচ্ছে লেট পিপল পুল দেয়ার এক্সপার্টিস। যদি কোনো পিপল, আমি পরে ওভেনে গরম করে নিই, যদি কোনো কারণে দেখেন যে আমার এক্সপার্টিস মানে আমি কোনো একটা কিছুতে এক্সপার্ট, পরে গরম, হ্যাঁ দেন দেন। আমি কোন একটা কিছুতে এক্সপার্ট বা কোন একজন ব্যক্তি কোন একটা কিছুতে এক্সপার্ট, আমি যখন দেখলাম সেই বিষয়ে এক্সপার্ট, তাকে আমি বলবো না এই তুমি তো এটা তো অনেক ভালো, এদিকে আসো তুমি এটা করো। তো দ্যাট মিনস কি হচ্ছে, আমি তাকে নিচের থেকে টেনে আনতেছি, তো এটাকে বলা হচ্ছে পুল দেয়ার এক্সপার্টিস। এবার হচ্ছে কি বলছে, এনাবল সাইনার্জি। সাইনার্জি কাকে বলে? যে ধরেন কোনো কারণে আপনার কিছু শক্তি আছে, আবার আপনার কিছু দুর্বলতাও আছে, আরেকজনের কিছু শক্তি আছে, আরেকজনের কিছু দুর্বলতা আছে। এখন ধরেন এই যে সিএ সেক্টরে, এখানে কি সবাই নোবেল শাহকে দেখতে পারে? বলেন তো উত্তর কি হবে? না, দেখতে পারে না। ধরেন না। পারে না, সবাই পারে না। ট্রু, এটা ট্রু। হ্যাঁ, এবার হচ্ছে আবার কেউ কেউ আছে যারা আরেকজনকে দেখতে পারে, কিন্তু সরি নোবেল শাহকে দেখতে পারে, আরেকজনকে দেখতে পারে না, এমনও হইতে পারে না? পারে। জি জি ভাই হ্যাঁ, পারে পারে। এখন এখন ধরেন আমরা যদি 10 জন মিলে একত্রিত হয়ে যাই,
তাহলে কি হবে, যতজন ধরেন আমারে যারা দেখতে পারে তারাও এই প্রতিষ্ঠানে থাকলো, আরেকজনরে যারা দেখতে পারে তারাও এই প্রতিষ্ঠানে থাকলো, আরেকজন মানে 10 জনরে যারা দেখতে পারে সবাই এখানে থাকলো, তাই না? হইতে পারে আমারে দেখতে পারে আরেকজনে পারে না, কিন্তু আরেকজন আছে, তাও আমি আছি বলে সেই প্রতিষ্ঠানে থাকবে, থাকবে না? তো দ্যাট মিনস কি হচ্ছে, প্রত্যেকের রিসোর্স মিলে অনেক বড় একটা বোম ব্লাস্ট হবে, তাই না? হবে না? ইয়েস। এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে কি সাইনার্জি। তার মানে অ্যাজ পার সাইনার্জি, ধরেন আমি আলাদা করে, ধরেন একটা কথা আমি আলাদা করে 10 জনরে পড়াই, ওই ব্যক্তি আলাদা করে ধরেন 5 জনরে পড়ায়, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা ধরেন 2 জন 1 জন 3 জন করে পড়ায়, ধরলাম কেউ 2 জন পড়ায়, কেউ 3 জন পড়ায়, কেউ 1 জন পড়ায়। এখন ধরেন আমারে কেউ দেখতে পারে না এমন লোক আছে, আরেকজনরে কেউ দেখতে পারে না এমন লোক আছে, আমার স্টুডেন্টও কেউ কেউ দেখতে পারে না এমন লোক আছে। সবাই মিলে যদি একত্রিত হয়ে যেত, এখন এমনিতে ইন্ডিভিজুয়ালি কে কয়জন পড়ায়, 15 জন, 5 জন, 2 জন, কত হয়েছে, 15 5 সরি 10 এখানে 15 আর 2 17, আবার এখানে হচ্ছে 3 18 19 20, এখানে 1 21, 21 জন এমনি ইন্ডিভিজুয়ালি এক একজনের কাছে পড়তেছে। সবাই যদি একত্রিত হয়ে যাইতো তাইলে কি 21 জনের থেকে আরো বেশি পড়তো না? বলতো যে উমা এরা তো সবাই মিলে এক হয়ে গেছে। তাহলে এখন দেখা যেত কি এখানে কোথায় 21 হচ্ছে, উল্টা দেখা যেত 50 থেকে 100 হয়ে যেত, হইতো না? জি হয়তো। এটাই হচ্ছে সাইনার্জি, বোঝা গেছে? তার মানে অ্যাকর্ডিং টু সাইনার্জি 2 and 2 মানে 2 + 2 ইজ ইকুয়াল টু নট 4, ইজ ইকুয়াল টু 5 অথবা মোর, ঠিক আছে? তাহলে Yes. 2 and 2 ইজ ইকুয়াল টু নট 4 অ্যাজ পার সাইনার্জি, 2 and 2 ইজ ইকুয়াল টু নট 4 মোর দেন 4, অর্থাৎ 5 অর মোর। ঠিক আছে? ক্লিয়ার কেমনে 5 অর মোর বুঝাতে পারছি? Clear. Ability. হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, এবার আসেন। দেখেন, অর্গানাইজেশন ইজ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল পারফরমেন্স ফর কালেকটিভ গোল। তাহলে অর্গানাইজেশন অবশ্যই কি সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, আনসোশ্যাল না। আমরা কি সোশ্যাল নাকি আমরা আনসোশ্যাল? সোশ্যাল। সোশ্যাল। Social. তাহলে এটা হচ্ছে একটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, কিসের জন্য? একটা কন্ট্রোল পারফরমেন্সের জন্য। কন্ট্রোল পারফরমেন্স কেন বলা হয়েছে? কেউ না কেউ এটাকে কন্ট্রোল করে, এটাকে একটা লক্ষ্যের দিকে ধাবিত করে, তাই না? অফ কালেকটিভ গোল। আমাদের একটা গোল আছে না, আমাদের গোল কি? দ্রুত পাস করা। গুড, দ্রুত পাস করা। থ্যাংক ইউ। শুধু পাস করা বলেন না, এটার জন্য থ্যাংক ইউ। এবার দেখেন, হুইচ হ্যাজ এ বাউন্ডারি, যেটার একটা বাউন্ডারি আছে, সেপারেটিং ফ্রম, সেপারেটিং ইট, এটাকে আলাদা করে ফ্রম ইটস ওনার। আমাদের বাউন্ডারি কি? আমরা কি সবকিছু বড়াই? আমাদের এখানে যদি কেউ বলে যে ভাই আপনি আপনার সাথে ওদের সাথে পার্থক্য কি, তো এটা আমাকে পার্থক্য করে দেখাইতে হবে না যে আমার পার্থক্য তাদের সাথে কি হবে না? ওইটাই হচ্ছে আমার বাউন্ডারি, ঠিক আছে? আমি এই বাউন্ডারিটাকে মেনটেন করি। ক্লিয়ার? জি দাদা। ওকে, এরপরে কি হলো? কল আসছে। এবার আসেন, হাউ ডু অর্গানাইজেশন ডিফার, এটাতে আসেন। অর্গানাইজেশনকে কিভাবে আলাদা করা যায়? আমরা আগে বলছিলাম, উপরের দিকে সেকশন ওভারভিউতে ছিল, আমরা এখন এখানে ডিটেলস করবো। তো একটা হচ্ছে ওনারশিপের ভিত্তিতে, কেমন? যেটাকে প্রাইভেট সেক্টর হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে। এটা ওনারশিপ, এটা কি সরকার কেন্দ্রিক ওনার করা নাকি কোনো প্রাইভেট সেক্টর কর্তৃক ওন করা? এবার আসেন কন্ট্রোল। কিভাবে হয় একটা নয়েজ আসতেছে কাজ যেন, কার নয়েজ আসতেছে? সাগর সরকার ভাইয়া আপনার আসতেছে। এই সালম কই? আচ্ছা, দেখছি দেখছি। ওকে, পোস্ট পারমিশন দেওয়া হয়েছে, হ্যাঁ দেখবেন। আচ্ছা, এটা কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ জি, দাদা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আছে জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেখেন, এরপর কি বললো যে কন্ট্রোল। তাহলে কন্ট্রোল হতে পারে কি? বাই দা ওনার দ্যামসেলফ, ওনারা নিজেরা কন্ট্রোল করতে পারে, অথবা বাই পিপল ওয়ার্কিং অন দেয়ার বিহাফ, অথবা কাউকে লোক রাখার মাধ্যমে কন্ট্রোল করাইতে পারে, অথবা ইনডাইরেক্টলি বাই গভর্নমেন্ট স্পন্সর্ড রেগুলেটর, হতে পারে যে সরকারি স্পন্সর কিছু রেগুলেটর বডি আছে তাদের দ্বারা কন্ট্রোল হইতে পারে। এবার অ্যাক্টিভিটি কি 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 ধরনের কার্যক্রম থাকতে পারে? হইতে পারে সেটা ম্যানুফ্যাকচারিং, হইতে পারে সেটা হেলথ কেয়ার, হইতে পারে সেটা সার্ভিস। এখানে অপশন এভাবে আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড বা ক্যারেক্টারাইজ অ্যাজ দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনাকে ওই যে পাবলিক, প্রাইভেট, ম্যানুফ্যাকচারিং, তারপরে কোম্পানি এরকম দিয়ে দিবে আর কি। আপনাকে বুঝতে হবে যে অ্যাক্টিভিটি বলতে আসলে বোঝানো হয়েছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, সার্ভিস এগুলারে।
তারপর নট ফর প্রফিট ওরিয়েন্টেড, এখানে কি বলছে বিজনেস এক্সিস্ট, এখানে হইতে পারে এটা প্রফিটের জন্য হইতে পারে অথবা নট ফর প্রফিটের জন্য হইতে পারে। সাইজের দিক থেকে স্মল লোকাল বিজনেস টু মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা ছোট হইতে বড় পর্যন্ত হইতে পারে, একদম মাল্টিন্যাশনাল কোম্পানি সব হইতে পারে। ওকে, এরপর এটা একটু দেখি, বিজনেস এক্সিস্ট টু মেক প্রফিট, তারপর হচ্ছে আবার হচ্ছে অ্যান আর্মি অর এ চ্যারিটি অন দ্য আদার হ্যান্ড হইতে পারে, আর নট ফর প্রফিট, দুইটাই হইতে পারে। ওকে, লিগ্যাল স্ট্যাটাসের দিক থেকে হইতে পারে এটা একটা কোম্পানি অথবা এটা আনইনকর্পোরেটেড বডি হইতে পারে, সেটা যেমন হতে পারে যে ক্লাব, অ্যাসোসিয়েশন, পার্টনারশিপ, সোল ট্রেডার, এগুলা কোনো বডি না। হ্যাঁ, তারপর হচ্ছে যে সোর্স অফ ফাইন্যান্সের দিক থেকে হইতে পারে যে সে কি কারো থেকে ধার নিয়ে ব্যবসা করতেছে, নাকি সরকারি অর্থায়নে করতেছে, নাকি শেয়ার ইস্যুর মাধ্যমে করতেছে। তারপর হচ্ছে টেকনোলজির দিক থেকে হইতে পারে যে হাই ইউজ অফ টেকনোলজি নাকি লো ইউজ অফ টেকনোলজি, মানে এখানে কি বেশি পরিমাণ টেকনোলজি আছে নাকি কম টেকনোলজি, মানে তারা টেকনোলজির দিক থেকে অনেক পেছনে আছে। কেমন, একটু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি দাদা ক্লিয়ার। এবার আসেন ডিফারেন্সিয়েশন হোয়াট অর্গানাইজেশন ডু। এবার ইন্ডাস্ট্রির দিক থেকে অর্গানাইজেশনকে ভাগ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কোনগুলো করতেছে, প্রোডিউসিং, তারপর প্রসেসিং, এগুলো এগ্রিকালচারের মধ্যে পড়তেছে। প্রোডিউসিং কোনটাকে বলে? রেড কালার দিয়ে মার্ক করলে বেটার হতো না ইম্পর্টেন্ট গুলো? না না, এটাও ইম্পর্টেন্ট, রেড কালারে পরে মার্ক করবো, পরীক্ষার আগের দিন করবো, জান এখন আপাতত রেড কালারে না করি। দেখেন, এগ্রিকালচার আসলে হয়েছে কি, রেড কালার নিতে গেলে আমাকে আসলে সত্যি বলতে বারবার কালার চেঞ্জ করতে হয়, এটা একটু টাইম কনজিউমিং তাই। আপনি ক্লাসে করলেন তো সেজন্য মনে পড়ে। না না, ইটস ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন, এবার হচ্ছে যে এগ্রিকালচার, প্রোডিউসিং আর হচ্ছে প্রসেসিং ফুড। প্রোডিউসিং কোনটা, ধরেন আপনি ধান বীজ থেকে, মানে অর্থাৎ ধান বানাইছেন ধান গাছের মাধ্যমে, এগুলো হচ্ছে কি প্রোডিউসিং। আর প্রসেসিং কোনটা, ধরেন আপনি ধান থেকে চাল বানাইছেন, এগুলো হচ্ছে কি প্রসেসিং। কেমন, এরপর হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কোনটা, যেমন র ম্যাটেরিয়ালটাকে এনে সেটা দিয়ে আপনি অ্যাকোয়ারিং র ম্যাটেরিয়াল করে বাই দ্য অ্যাপ্লিকেশন অফ লেবরের সাহায্যে এবং টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে, পুরোটাকে একসাথে নেই, বাই দ্য অ্যাপ্লিকেশন অফ লেবার অ্যান্ড টেকনোলজি টার্নিং দ্যাম ইনটু এ প্রোডাক্ট। আপনি র ম্যাটেরিয়াল এনে শ্রমের কাজ ব্যবহার করার মাধ্যমে আপনি এটাকে ম্যানুফ্যাকচারিং করছেন। তো ম্যানুফ্যাকচারিং এর মধ্যে একটা উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, আমরা ছোটবেলায় পড়ছিলাম, কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের? রূপগত। আচ্ছা, এবার আসেন এক্সট্রাকটিভ বা র ম্যাটেরিয়াল। এটা কি বলছে, ধরেন আপনি যখন নিচের থেকে কোনো কিছুকে তুলে আনেন বা আহরণ করেন, সেটা নিচের থেকে হোক আর উপরের থেকে হোক, সেটাই হচ্ছে কি এক্সট্রাক্টিং। কেমন, যেমন কি আপনি স্বর্ণের খনি, কেজিএফ দেখছেন না? তারপরে বড় পুকুরিয়া কয়লার খনি লিমিটেড, এটা তো জানেন একটা কোম্পানি আছে, আমরা অনেকেই চিনি, তাই না? এগুলো হচ্ছে কি এক্সট্রাকটিভ বা র ম্যাটেরিয়াল টাইপের। কেমন, ইন্ডাস্ট্রির দিক থেকে। ওকে, এবার আবার আপনি যদি পাহাড় কেটে যদি রাস্তা বানান বা পাহাড় থেকে আপনি মাটি দিয়ে ওই মাটির ব্যবসা করেন, সেটাও কিন্তু এক্সট্রাকটিভ হবে। মানে শুধু মাটির নিচের থেকে তুললে সেটাই এক্সট্রাকটিভ, বিষয়টা এমন না। আপনি পাহাড়কে ডাইনামাইট ইউজ করে ধ্বংস করে সেটা দিয়ে হচ্ছে মাটি বিক্রি করেন, এটাও এক ধরনের এক্সট্রাকটিভ পড়ে। এরপরে এনার্জি হচ্ছে কনভার্ট করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট করা। তো কনভার্টিং ওয়ান রিসোর্সেস ইনটু অ্যানাদার। তো যেমন আপনি কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা কিংবা পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, এগুলো সবকিছু এনার্জির মধ্যে পড়ছে। এবার হচ্ছে রিটেইলিং বা ডিস্ট্রিবিউশন। এখানে কি বলছে যে ডেলিভারিং গুডস টু দ্য কাস্টমার, যেটার মাধ্যমে শুধুমাত্র কাস্টমারদেরকে পণ্য ডেলিভারি দেয়, মানে যেটাকে বাজারজাতকরণ বলে। হ্যাঁ, ওইটাও কি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ইন্টেলেকচুয়াল প্রোডাকশন, যেটা কিনা বুদ্ধিভিত্তিক। ধরেন এই যে আমি যদি বলি যে, আচ্ছা আমি পরে বলবো উদাহরণটা, এটা পরে দিবি, এখানে যেগুলো আছে এগুলো দিয়ে নি আগে। প্রোডিউসিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ধরেন কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ প্রডিউস করা, যেমন সফটওয়্যার, পাবলিশিং, ফিল্মস, মিউজিক, এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোডাকশন। আমরা বলছিলাম যে কোন একটা ব্যবসা, সেটা কি ক্যাপিটাল ছাড়া চলতে পারে? কোন একটা ব্যবসা পারে না দাদা। না না, উত্তর হচ্ছে যে পারে না, কিছু না কিছু একটা তো লাগেই, তাই না? এখন কথা হচ্ছে যে, তাহলে ধরেন একটা কথার কথা, আমি যদি বলি যে আমি বলতেছি কিছু না কিছু একটা তো লাগেই, এখন
এই যে নোবেল প্রফেশনাল একাডেমি, এটা কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে বলেন তো? এটা তো কাইন্ড অফ, এটা তো প্রফিট জেনারেট করে মনে হয় নাকি? যদি আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের যদি প্রফেশনাল আর অ্যাডভান্স লেভেল না থাকতো তাহলে এইটারে ঠেকায় কে? এখন কথা হচ্ছে ওই জিনিসটা থাকার কারণে ওইখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা এত কম যে আমরা পুরো সার্টিফিকেট লেভেলে সবকিছু ওইখানে ইনভেস্ট করা লাগে। তো এখন বিষয়টা হচ্ছে যদি এটা না হইতো তাহলে এর থেকে বড় আর কিছু নাই। বা এটা মানে অনেকের চিন্তা ভাবনার বাইরে যে এখানে কেমন স্টুডেন্ট থাকে, কেমন আসে, কেমন কি হয় সবকিছু। তো এখন ধরেন আমি যদি বলি যে এটা কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, উত্তর কি? আপনি ভালো জানেন। দাদা এটা তো আপনি এক করতে টাকাও পারবেন না। ভালো। এক টাকাও না। না, এটা এক টাকাও না। এটা তাহলে কি দিয়ে শুরু হয়েছে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ঠিক আছে, এটা বুদ্ধিবৃত্তিক সম্পদ দিয়ে শুরু হয়েছে। এখন ধরেন যদি যে আপনাদেরকে ক্লাস নিতেছে সে একাই এটা শুরু করছে, একদিন ক্লাস দিল এভাবে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে, ধরেন ক্লাসে জয়েন করেন, যা কারো ভালো লাগলে পড়বেন, ভালো না লাগলে পড়ার দরকার নাই। এই একদিনের ক্লাস থেকে আজকে এটা দেশের সর্ববৃহৎ একাডেমি। তো এখন মানে সিএ একাডেমি বা কোচিং সেন্টার। তো এখন বিষয় হচ্ছে কিভাবে মানে অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ রেভিনিউ, অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ আমি যদি বলি স্টেক হোল্ডার, অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ পাসিং রেট, অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ সিস্টেম মানে সার্ভিস প্রোভাইডেড অর প্রোভাইডেড স্টুডেন্টস, সবকিছু মিলে এটাই সবচাইতে এখন মানে শীর্ষে আছে। পাশের দিক থেকে বলেন, টাকা পয়সার দিক থেকে বলেন, রিসোর্সের দিক থেকে বলেন, বই খাতার দিক থেকে বলেন, সব। তো এখন এটা আজকে এই জায়গায় আসছে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল প্রপার্টির মাধ্যমে, কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে এটা স্টার্ট হয় নাই। ঠিক আছে, তো তার মানে আমরা যদি বলি যে একদম জিরো দিয়ে কি ক্যাপিটাল হয়, কিন্তু উত্তর হবে যে মানে মনিটারি ক্যাপিটাল লাগে না, কিন্তু ক্যাপিটাল লাগে। এখন হিউম্যান বিইং ও তো একটা ক্যাপিটাল, তাই না? যদি আমরা 10 জন একসাথে একত্রিত হয়ে কোনো একটা কিছু করি তো এটা হিউম্যান বিইং ক্যাপিটাল না? 10 জন মিলে একত্রিত হয়ে করছি, এটা ক্যাপিটাল না? অফকোর্স ক্যাপিটাল। তো তার মানে ক্যাপিটাল ছাড়া বিজনেস হয় না। তবে ক্যাপিটাল দ্যাট ডাজন্ট মিন যে সবসময় এটা ক্যাশ ক্যাপিটাল হইতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে টেকনোলজি। টেকনোলজিতে কি বলছে যে ডিজিটালাইজিং প্রোডাক্টস, তারপরে হচ্ছে আপনার প্রসেস, এই সকল জিনিসগুলো টেকনোলজির অন্তর্গত। সার্ভিস ইন্ডাস্ট্রিজ কি? সেটা হচ্ছে প্রোভাইডিং ইনটেনজিবল সার্ভিসেস সাচ অ্যাজ ব্যাংকিং, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ইনক্লুডিং পাবলিক সার্ভিসেস সাচ অ্যাজ এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। এবার আসেন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি এখানে যা আছে সবকিছুর মধ্যে কি একটার মধ্যে পড়ে না অনেকগুলোর মধ্যে পড়ে? আর যদি অনেকগুলোর মধ্যে পড়ে তাহলে সেটা কোনটা কোনটার মধ্যে পড়ে বলেন? বুঝতে পারিনি দাদা। মানে নোবেল প্রফেশনাল একাডেমির কথা। হ্যাঁ, কি কি বলছেন আবার বলেন, একজন বলছে। ইন্টেলেকচুয়াল প্রোডাকশন আর হলো সার্ভিস ইন্ডাস্ট্রি। গুড। তাহলে নোবেল প্রফেশনাল একাডেমি দুইটার মধ্যে পড়তেছে, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোডাকশন, একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। তবে সেটা আরো কিছুর মধ্যে পড়তেছে, যদিও এখনো পুরোপুরি এটা হয় নাই। সেটা হচ্ছে টেকনোলজিও। সেটা কি? টেকনোলজিও। কারণ কি? কারণ এই যে আমরা টেকনোলজির ইউজ করে আমরা কিছুদিন পরে আমাদের ওয়েবসাইট নিয়ে আসতেছি, ওয়েবসাইটটা এত বড় ওয়েবসাইট, এত ভারী ওয়েবসাইট যে আমরা আসতেছি সেই 13 বছর আগে থেকে বলতেছি, এখন আসতে পারতেছি না। কেন? কারণ এটা ফুললি লোডেড। তো এটার জন্য এটা আসতে সময় লাগতেছে, যখন আসবে তখন বুম। এ হচ্ছে বিষয়। ধামাকা। দেখেন এবার হচ্ছে যে হোয়াট ইজ বিজনেস। আচ্ছা, আমরা বলছি যে বিজনেস মানে হচ্ছে কি এখানে প্রাইমারি অবজেক্টিভ কি হইতে হবে? বিজনেস মানে প্রাইমারি জেনারেট অবজেক্টিভ কি? প্রফিট। জেনারেট প্রফিট। প্রফিট জেনারেট প্রফিট, টাকা কামানো। গুড। তাইলে প্রত্যেকটা অর্গানাইজেশনের সেকেন্ডারি অবজেক্টিভ দ্যাট সাপোর্ট দেয়ার প্রাইমারি অবজেক্টিভ। এখন প্রাইমারি অবজেক্টিভ কে সেকেন্ডারি অবজেক্টিভ সাপোর্ট দেয়। তাহলে এবার আমি যদি বলি আমাদের একাডেমির কত প্রাইমারি সেকেন্ডারি অবজেক্টিভ আছে না? Yes. আছে। এখন আমি যদি বলি যে আমাদের ব্যবসায়ের প্রাইমারি অবজেক্টিভ কি, তাহলে উত্তর কি হবে? আচ্ছা, এখন হয়তো আপনারা বলবেন যে টু জেনারেট প্রফিট। কেমন? আমি আমারটা বলি, কেমন? এক একজন একটা বলবে, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। আমি মনে করি আমাদের ব্যবসায় প্রাইমারি এটা ব্যবসা যদি ধরি তাহলে, বাট এটা তো ওই যে আমরা একটা উদাহরণ গতকালকে অ্যাকাউন্টিং এ দিছিলাম যে আমরা যে কাজটা করি আমাদেরটা কি ম্যান্ডেটরি? আমরা কি ম্যান্ডেটরি আমাদের এখানে ক্লাস করতে হবে আপনাদেরকে? না না, না, ম্যান্ডেটরি না। কিন্তু কারো না কারো তো ম্যান্ডেটরি করতে হবে, তাই না? তা আমাদের ইনকাম হচ্ছে, তাদের কি হচ্ছে না? হচ্ছে। তা আমি যদি প্রফিট হই কিন্তু সে নট ফর প্রফিট, তাই না? মানে কাইন্ড অফ। তো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ উই আর অলসো নট ফর প্রফিট। ঠিক আছে, এবার আসেন
জিনিসটা বুঝাই, তাহলে আমরা কি চাই? আমরা চাই যে আমাদের একাডেমি হচ্ছে বাংলাদেশে একমাত্র একাডেমি হবে যেটা পুরোপুরি পজিটিভ দিক থেকে। এখন আমাদের কিছু হেটার্স আছে, কিছু ক্রিটিক্স আছে, তাদের মধ্যে অনেকেই আমাদের নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লিখে, আবার তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে আবার এখানে পড়ে পাশও করে গেছে। যেটা ফার্স্ট ব্যাচে চিল্লাফাল্লা করছে সেটাই আবার পঞ্চম ব্যাচে আমার স্টুডেন্ট ছিল, যেটা থার্ড ব্যাচে চিল্লাফাল্লা করছে সেটা আবার সপ্তম বা অষ্টম ব্যাচে আমার স্টুডেন্ট ছিল। এভাবে করে আমাদের এখান থেকে পাশ করে গেছে। তা আমরা চাই এভাবে করে যত হেটার্স আছে সবাই একদিন আমাদের স্টুডেন্টে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চাওয়া, এবং সেটা পুরোপুরি মানে গুড ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে সবাই এক না বলবে যে চোখ বন্ধ করে এখানেই যান। এখনো তো অনেকে জানে না, না জেনে অনেক কথা বলে। তো এক্ষেত্রে আমরা এটা চাই, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ। কিন্তু নর্মালি অর্গানাইজেশনের দিক থেকে প্রাইমারি অবজেক্টিভ কি? সেটা হচ্ছে আপনার টাকা কামানো বিজনেসের ক্ষেত্রে। আর সেকেন্ডারি অবজেক্টিভ কি? এই যে আমি এতক্ষণ ধরে যা বুঝাইছি যে আমাদের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা, মানুষদেরকে স্যাটিসফাই করা, ভালো করে সার্ভিস দেয়া, তারপর সকলের মুখে এক নামে পরিচিত হওয়া, সবকিছু হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ অ্যাজ পার বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স বুক। এবার আসেন, ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ দ্য wealth of its owner. For a non-profit organization, it is to provide goods and service for its beneficiaries. তো যদি সেটা ব্যবসা হয়, প্রফিট মেকিং হয়, তাহলে ওনার কাছে টাকা পয়সা বেশি করে পৌঁছানো হচ্ছে কি প্রাইমারি অবজেক্টিভ। আর যদি সেটা ব্যবসা না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে বেনিফিশিয়ারিদেরকে গুড এবং সার্ভিস দেয়। এবার আসেন বেনিফিশিয়ারিজ কাকে বলে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। কেমন? আপনি একটা এনজিও রান করেন, এটা কক্সবাজারে, হঠাৎ করে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এসে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন এই এনজিও তে ওই যাদের জিনিসপত্র ধ্বংস হয়েছে তারা কিন্তু কোনো টাকা পয়সা দেয় না, তারা দেয় দেয় না, ঠিক আছে? এখন আমি কি তাদেরকে আমার বেনিফিশিয়ারিজ বলবো? মানে এখানে বলা হয়েছে যে নট ফর প্রফিট অর্গানাইজেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে বেনিফিশিয়ারিদের স্বার্থ রক্ষা করা। এখন সে আমার এখানে টাকা দেয় না, তার স্বার্থ রক্ষা করা কি আমার দরকার আছে? না। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে হ্যাঁ। কেন? কারণ আমি আমি তো হইছি নট ফর প্রফিট অর্গানাইজেশন, তাই না? আমি কি প্রফিট করার জন্য আসছি নাকি? আসি নাকি? না তো তার মানে আমি জানি যে সে আমার টাকা দিব না। আমার জন্ম হয়েছে যে কারণে আমি মানুষকে সার্ভ করব, তাইলে এবার সে আমাকে টাকা দেখ বা না দেখ, তার কে সার্ভ করা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি বা ডিউটি। ক্লিয়ার? আবু জুবায়ের তুহিন ভাই, আপনি একটু মিউট রাখেন। আর এস আলম কই? আচ্ছা, ওকে। এবার দেখেন, ক্লিয়ার তো না? আচ্ছা হ্যালো, দাদা, হ্যালো দাদা, বলেন। আচ্ছা এক্ষেত্রে বেনিফিশিয়ারি কি আমি শুধুমাত্র যাকে সার্ভ করবো সে, নাকি কেউ যদি আমাকে ডোনেশন দেয় একটা এনজিও কে, সেক্ষেত্রে যে ডোনেশন দিচ্ছে সে কি আমার বেনিফিশিয়ারি কি? না, সে বেনিফিশিয়ারিজ হবে না। বেনিফিশিয়ারিজ হচ্ছে দোজ যাকে আমি সার্ভ করব। দ্য পিপল হু ডোনেট মি বা ডোনেট ইন আওয়ার অর্গানাইজেশন ইজ নট কনসিডার্ড অ্যাজ বেনিফিশিয়ারিজ। ঠিক আছে? ওকে দাদা। ক্লিয়ার? ওকে। হ্যাঁ। এবার আসেন, এ বিজনেস ইজ অ্যান অর্গানাইজেশন হুইচ এইমস টু ম্যাক্সিমাইজ ইটস ওনার্স ওয়েলথ। তাহলে বিজনেস হচ্ছে অর্গানাইজেশন হুইচ এইম, যেটা করা হয় ওনারের ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করা, মানে যত বেশি পারা করে ফেলা, বাট হুইচ ক্যান বি রিগার্ডেড অ্যাজ অ্যান এন্টিটি সেপারেট ফ্রম ইটস ওনার। তবে এটাকে এন্টিটি থেকে সেপারেট করে ধরা হয়, ওনার থেকে ওই বিজনেসকে সেপারেট করে দেওয়া হয়। এটা একটা প্রিন্সিপালস অনুসারে অ্যাকাউন্টিং এর। বলেন তো এই প্রিন্সিপালসটাকে ইংরেজিতে কি বলে? আমরা কেউ জানি? এনটিটি এনটিটি প্রিন্সিপাল। বিজনেস এন্টিটি কনসেপ্ট বা ব্যবসা সত্তা নীতি অনুসারে। কেমন? যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একে অপরের থেকে আলাদা। ইট ইজ কনসিডার্ড অ্যাজ বিজনেস এন্টিটি কনসেপ্ট। এবার আসেন, আচ্ছা আপনারা একটু দেখেন, আমি একটা মিনিট সময় নিচ্ছি, একটু উঠতে হবে, 2-3 মিনিটের জন্য আসতেছি। হ্যাঁ, একটু দেখেন আপনারা। আমি
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এবার বলছে আমরা প্রফিট ওরিয়েন্টেড আর হইছে নট ফর প্রফিট ওরিয়েন্টেড, এই দুইটা জিনিসের আমরা কম্প্যারিজন দেখব। দেখেন, প্রফিট ওরিয়েন্টেড এর প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ওনারদের প্রফিট বা প্রফিট ম্যাক্সিমাইজেশন করা অথবা ডিভিডেন্ড বা ওয়েলথ বাড়ানো, ঠিক আছে? আর হ্যাঁ নট ফর দাদা। প্রফিট বলেন। না না, আপনি কোশ্চেন করলেন এখানে অ্যান্সার। আচ্ছা, আর নট ফর প্রফিট ওরিয়েন্টেড এর হইছে কি বেনিফিশিয়ারিজদেরকে হেল্প করা, ঠিক আছে? তাহলে প্রভিশন অফ গুডস অর সার্ভিস, যেটা দেয়া হয় সেবা দেয়া না হয় পণ্য দেয়া বেনিফিশিয়ারিজদেরকে। এবার সেকেন্ডারি অবজেক্টিভ, প্রফিট ওরিয়েন্টেড এর সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে পণ্য বা সেবা ঠিকঠাক মতো করা, মানে পণ্য বা সেবার দিকে গুরুত্ব আরোপ করা। প্রধান কাজ হয়েছে টাকা কামানো, পরেরটা হয়েছে কি পণ্য বা সেবা দিকে গুরুত্ব আরোপ করা। তবে পণ্য বা সেবা গুরুত্ব আরোপটা টাকা কামানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। তার মানে আমাকে সেকেন্ডারি অবজেক্টিভ সবসময় প্রাইমারিকে সাপোর্ট করে। তাহলে প্রাইমারিকে সাপোর্ট করে কে? সেকেন্ডারি। সেকেন্ডারি ছাড়া প্রাইমারি হবে? না হবে না। শেষ। এবার হচ্ছে যে ইনপুট ম্যাটেরিয়াল লেবার এই জিনিসগুলোকে ঠিকঠাক রাখা, ফাইন্যান্স এগুলো ঠিকঠাক, এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমার প্রাইমারি অবজেক্টিভ ফুলফিল হবে। আর নট ফর প্রফিটে কি বলছে, ধরেন আপনার যে ধরনের রেভিনিউ আছে এগুলা কালেক্ট করা, মানুষজন থেকে ইনপুট নেবার, এগুলা করে তারপরে কস্টের পরিমাণকে কমানো এবং আউটপুট বা সার্ভিস প্রোভাইড করা। অর্থাৎ ধরেন আমরা যদি বলি সমবায় সমিতি বা এরকম টাইপের যে জিনিসগুলো হয়, এগুলা কি করে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ক্লাস নিচ্ছি, ব্যস্ত বারবার কল কেটে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে কি, আর আরেকটা কথা ভাই, আপনারা সারাদিনে যে কোনো সময় কল দেন, কেমন, সমস্যা নাই। রাতের বেলা সন্ধ্যা 7:30টার পর থেকে রাতে 12:30 পর্যন্ত ক্লাস কল দিবেন না।
ওই সময় আমি ক্লাস নেই। সন্ধ্যা 7:30 থেকে আমার ক্লাস শুরু হয়, রাতে 12:30 বাজে আমার ক্লাস শেষ হয়। 2টা সার্টিফিকেট লেভেলের ব্যাচ পড়ানোর পরে প্রতিদিন রাতের বেলা আবার একটা প্রফেশনাল লেভেলের ক্লাস নিতে হয়। তো এভাবে করে আমাকে রেগুলার ক্লাস নিতে হয়। তা আপনাদেরকে রিকোয়েস্ট যে যদি কোনো ক্লাস মানে কল করার থাকে সন্ধ্যা 7টার আগে কল করবেন। মানে আপনি দিনের বেলা যে কোনো সময়, অর্থাৎ সকাল 10টা থেকে আপনাদের যখন অফিস টাইম না তখন আমার ফ্রি টাইম মোটামুটি, তখন আমি কল রিসিভ করতে পারবো। কিন্তু সন্ধ্যার পরে আমাকে কেউ কল দিবেন না, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট। ভাইয়া এবার দেখেন, এরপর বলছে প্রফিট ভাইয়া ওরিয়েন্টেড অর্গানাইজেশন, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি যখন ফ্রি হব, হতে পারে সেটা অনেক রাতেও মেসেজের ব্যাক পেতে পারেন, কিন্তু আমি রিপ্লাই দিব। অনেক রাতে হলো অনেক রাতে, কিন্তু রিপ্লাই পাবেন। ভাইয়া একটা কথা ছিল। বলেন বলেন। ভাইয়া এই যে প্রভিশন অফ গুড সার্ভিস, ভাই এটা একটু বললে ভালো হতো, পাবলিক বেনিফিশিয়ারি এখান থেকে। আচ্ছা, প্রভিশন অফ গুডস বা সার্ভিস মানে হচ্ছে কি, গুডস বা সার্ভিসের যে পদ্ধতি বা প্রক্রিয়াগুলো, এগুলো হচ্ছে প্রভিশন অফ গুডস বা সার্ভিস, ঠিক আছে? প্রভিশন মানে হচ্ছে কি, যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে আপনি গুডস বা সার্ভিস দেন, এটাই হচ্ছে প্রভিশন। বোঝা গেছে? মানে ওই কার্যক্রম গুলাই হচ্ছে এখানে প্রভিশন, বুঝছেন? তো এখানে জি মেইন বা ভাই, প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে গুডস বা সার্ভিসটা ঠিকঠাক ভাবে দেওয়া, এটাই হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ নন ফর প্রফিট অর্গানাইজেশনের। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এবার হচ্ছে যে কি, রেফার প্রফিট ওরিয়েন্টেড আর জেনারেলি রেফার টু অ্যাজ বিজনেস, তাইলে প্রফিট ওরিয়েন্টেড হইলে এটা বিজনেস বলে। নট ফর প্রফিট ওরিয়েন্টেড আর ফ্রিকুয়েন্টলি স্ট্রাকচার্ড এন্ড রান লাইক এ বিজনেস, এটা বিজনেসের মতো করে, সো দ্যাট যাতে করে দে বেনিফিট ফ্রম দ্য ইকোনমি, ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস ইন ইউজিং রিসোর্সেস দ্যাট প্রফিট ওরিয়েন্টেড ব্রিং। অর্থাৎ তারা যেন প্রফিট ওরিয়েন্টেড তো কি করে, প্রফিট করতে চায়। নট ফর প্রফিট চায় যে সদস্যদের সেবা করা, যাতে করে তারা ঠিকঠাক মতো সেবা কম দামে পৌঁছাইতে পারে। বাট দে আর নট জেনারেলি ওন বাই শেয়ার হোল্ডার, কিন্তু এখানে শেয়ার হোল্ডারদের দ্বারা ওন করা থাকে না। শেয়ার হোল্ডার, প্রোপাইটার অথবা পার্টনার, এটার দ্বারা ওনারশিপে থাকে না, এটা থাকে প্রফিট ওরিয়েন্টেডে, নট ফর প্রফিটে থাকে না। দে ডু নট প্রাইমারিলি এম টু ম্যাক্সিমাইজ প্রফিট, অর তারা সাধারণত চায় না যে ম্যাক্সিমাইজ করতে প্রফিট অথবা ওয়েলথকে অফ দেয়ার ওনার, তাদের ওনারের। বাট ইনস্টেড, কিন্তু এর পরবর্তীতে মানে এর পরিবর্তে, আর ফোকাসড অন প্রোভাইডিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু দেয়ার বেনিফিশিয়ারিজ অ্যাট দ্য মিনিমাইজড কস্ট, যাতে করে তারা কম মূল্যে অথবা ফ্রিতে সার্ভিস দিতে পারে, এই জিনিসটার প্রতি তারা নজরদারি করে। The type of work engaged in the the type of work or engaged in by the organization does not of itself determine whether it is a profit oriented or not for profit oriented. মানে আপনি অর্গানাইজেশনের টাইপ দেখলে বুঝবেন না, যে কাজ করে এটা দেখলে বুঝবেন না যে এটা কি প্রফিট নাকি নট ফর প্রফিট। উদাহরণ কি, ধরেন ভালো কাজের হোটেল, আমরা নাম শুনছি, জি। কি করে এটা? বিনামূল্যে 1 টাকা দিয়ে মনে হয় ভালো কাজ করলে খাবার খাইতে দেয়। এটা বলুন। 1 টাকা লাগে নাকি তাও লাগে না? না, লাগে না মনে হয়। ভালো কি কাজ, লাগে? ভালো কাজ। এক্সকিউজ মি, হ্যাঁ। তার মানে হচ্ছে ওই হোটেলটা খাবার রান্না করে আবার মানুষজনকে খাবার দেয়, কিন্তু তারা ওইখান থেকে কোনো কিছু প্রফিটের চিন্তা করে না, তারা ভালো কাজ আশা করে। আবার স্টার হোটেল, তারা কি ভালো কাজ, আপনি যদি বলেন যে ভাই আমি ভালো কাজ করবো, আমার 1 প্লেট বিরিয়ানি দেন, দিব আপনারে? না, দিব না। তো তার মানে দুইজনই সেম টাইপের কাজ করে, রান্না করে মানুষ খাওয়ায়, কিন্তু একটা প্রফিট ওরিয়েন্টেড, একটা নট ফর প্রফিট ওরিয়েন্টেড, তাই না? জি। এক্স্যাক্টলি। তো এখানে এটাই বলা হয়েছে যে আপনি কোন একটা কাজের ধরনের উপর ভিত্তি করে বলতে পারবেন না যে এটা প্রফিট ওরিয়েন্টেড বা নট ফর প্রফিট ওরিয়েন্টেড। কেমন? এবার হচ্ছে ফর এক্সাম্পল নট ফর প্রফিট অর্গানাইজেশন, এবার নট ফর প্রফিট অর্গানাইজেশনে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এগুলো একবার দেখে নিবেন। কেমন? এটা বোঝানোর মতো এরকম কিছু নাই। আপনাদের বইতে এখানে আইসিএবি লেখা আছে আর কি, বুঝছেন? তাই না? এখানে আইসিএবি লেখা আছে না? হ্যাঁ ভাই, আইসিবি লেখা। হ্যাঁ, এই তো। তাহলে আইসিবি কি? নট ফর প্রফিট, নট ফর প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। আইসিবি কি? প্রফিট ওরিয়েন্টেড। নট ফর প্রফিট অর্গানাইজেশন। কি বলে? এইমাত্র কি বুঝাইলাম? আইসিবি কি? নট নট ফর ফর প্রফিট অর্গানাইজেশন। বাস্তবে তো হ্যাঁ। প্রফিট। না, কিসের বাস্তবে? কোনো বাস্তব নাই, সব বাস্তব। এটাই ওই যে বলে না, আমার জীবনে কি নাই, কি যেন বলে, আমার জীবনে কোনো লাভ লস না, আমার জীবন পুরোটাই লস।
আছে না একটা? তো এখানে কোনো প্রফিট এটা নাই, লস নাই, এখানে পুরোটাই কি লস, এরা কোনো প্রফিট করে না। আর আইসিবি নট ফর প্রফিট অর্গানাইজেশন, কেমন ক্লিয়ার তো? মনে থাকে জানো? হ্যাঁ, আমরাও কিন্তু নট ফর প্রফিট। দেখেন এরপরে কোথায় দিলাম, ডেফিনেশন অফ বিজনেস, ইট ইজ দ্য প্রাইমারি objective of the organization that determine whether or not it is a business। তাহলে এটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে এটা, যে এটা কি বিজনেস কিনা। তো বিজনেস কিনা সেটা বুঝতে হলে আমার প্রাইমারি অবজেক্টিভ বুঝতে হবে। প্রাইমারি অবজেক্টিভ যদি প্রফিট মেকিং হয় তাহলে এটা বিজনেস, আর প্রাইমারি অবজেক্টিভ যদি না হয় তাহলে সেটা নট ফর প্রফিট, সেটাকে আপনি বিজনেস বলতে পারবেন না। এবার আসেন, an organization that is oriented towards making a profit for its owner so as to maximize their wealth and that can be regarded as an entity separate from its owners। তো যেখানে এন্টিটি থেকে ওনারকে সেপারেট করা যায়, যেখানে মেইন কাজ হচ্ছে ওনারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, সেটাই হচ্ছে, বা প্রফিট ম্যাক্সিমাইজ করা, সেটাই হচ্ছে কি অর্গানাইজেশন। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন, রেভিনিউ ম্যাক্সিমাইজেশন আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এক কথা নাকি আলাদা কথা? এই তিনটা কি এক না আলাদা? আলাদা। আলাদা। কেন আলাদা? ধরেন রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হইলে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে? উত্তর কি? পসিবিলিটি থাকে। এক্স্যাক্টলি, পসিবিলিটি থাকে। যে কথাটা বলছে সে একটু উত্তর আমার সাথে আগান। কেন বা কিভাবে যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হইলে আমি প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, এটা পুরোপুরি বলতে পারতেছি না কেন? তার কারণ হচ্ছে কি আমার রেভিনিউর সাথে কস্টও অ্যাসোসিয়েটেড থাকে, আদার্স যে সবই থাকে। তো সেক্ষেত্রে যদি কস্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রফিট যে বাড়বে তার অ্যাকুরেট গ্যারান্টি নাই। এক্স্যাক্টলি, তার মানে আমি ধরেন রেভিনিউ করছি কয়েকশো কোটি টাকা, আমার কস্ট হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা, তো তাইলে লাভ হইলো? রেভিনিউ তো আগের থেকে ম্যাক্সিমাইজ হয়েছে কিন্তু খরচটা আরো বেশি ম্যাক্সিমাইজ হয়ে গেছে, তার মানে এখানে প্রফিট বা ওয়েলথ থাকতেছে না। ঠিক আছে, প্রফিটের কোনো খরচ নাই। না প্রফিটের কোনো, প্রফিট মানে হচ্ছে নিট, মানে এটা খরচ টরচ বাদ দিয়া। তো তার মানে আমার রেভিনিউ মানে হচ্ছে খরচ, মানে টোটাল আমি রেভিনিউ কত জেনারেট করছি, আমার সেল রেভিনিউ কত। এখন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হয় নাকি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হয় কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন হয় না। কেন হয় না? ওই যে অ্যাডভান্স লেভেল আর হচ্ছে প্রফেশনাল লেভেল, এই দুইটার কারণে হয় না। যদি এই দুইটাতে যদি না থাকতো, ধরেন এই দুইটা টোটালি নাই, এখানে টোটালি নাই, তাহলে এটারে ঠেকায় কে? আর যেহেতু এখানে দুইটা আছে তাই উল্টা আরো লস ম্যাক্সিমাইজেশন হয়ে যেতেছে আস্তে আস্তে। আপনার হ্যাঁ বলেন। অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেল এটা 1 বছর বা 1.5 বছর পরে বুস্ট আপ হইব। কি বুঝি না, আর বলেন। 1 বছর পরে আপনার প্রফেশনাল লেভেলের আর অ্যাডভান্স লেভেলের ছেলে পেলে আরো বেশি আসবে। হ্যাঁ, এটা হয়তো আশা করা যাচ্ছে, দোয়া করেন আমাদের জন্য। এই কারণেই তো আমরা এখনো লসে টানতেছি, দেখেও বন্ধ করি নাই, আমরা টানতেছি, বুঝছেন? এটার কারণটা হইতেছে কি, আপনার যখন নাকি সার্টিফিকেট লেভেল থেকে ছেলেপেলেরা প্রফেশনালে যাবে, তো আলটিমেটলি তার ফিজিক্যাল ফ্যাক্ট হোক আর মানে কনফিডেন্স লেভেলের কারণেই হোক আপনার এখানে আসবে। এই জন্য কি বললাম। এটাই না, আমরাও এটার উপর বিশ্বাস রেখে আমরা আগাচ্ছি, তাই আমাদের লস হচ্ছে তাও আমরা রান করতেছি, কজ আমরা জানি যে ইন ফিউচারে এটা আমাদেরকে আস্তে আস্তে করে দেখাবে যে ব্রেক ইভেন হোক বা ভালো কিছু হোক, যাই হোক এখন লস হলেও সমস্যা নাই, আগামীতে ভালো কিছু হবে, এই বিশ্বাস নিয়ে আমরা তাও এটাকে রান করতেছি। এবার দেখেন, তাহলে এখানে বিজনেস গেল, আমরা এবার প্রফিট, ওয়েলথ, তারপরে হচ্ছে রেভিনিউ সব বুঝাইলাম, তাহলে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। আবার একটা জিনিস দেখবেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন হলেই সবসময় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় না। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন তখন হয় যখন আপনি আপনার এই টাকাটাকে পুনরায় আবার প্রতিষ্ঠানে জেনারেট করার জন্য আবার ইনভেস্ট করবেন। আপনি ধরেন প্রফিট হয়েছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়েছে, আপনি টাকাটা তুলে নিয়ে চলে গেছেন, তো টাকা কি প্রতিষ্ঠানে বাড়বে? পারবে না। প্রতিষ্ঠানে ওই টাকাটাকে স্টে রাখাইতে হবে। তার মানে প্রথম কথা, আমার রেভিনিউ ম্যাক্সিমাইজেশন মানেই সবসময় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন না, আমাকে সেটা লস বাদ দিয়ে প্রফিট থাকতে হবে। আবার প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন না, আমাকে সেই প্রফিটটাকে রান করাইতে হবে যাতে করে ইন ফিউচারে এটা আস্তে আস্তে বড় হয়। আমি যদি টপ প্রফিট হইলো আর আমি গিয়া খরচ করে ফেললাম, খরচ করে ফেললাম বা তুলে ফেললাম, তাহলে সেক্ষেত্রে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না, প্রতিষ্ঠান আগের জায়গায় থেকে যাবে। এবার আসেন স্টেক হোল্ডার ইন এ বিজনেস।
A stakeholder is a person who have interest of some kind in the business. এখানে এটা বোঝাইতে গিয়া একটা বিষয় একটু বুঝাই দিই, কেমন? যে স্টেক কারা? স্টেক বুঝাইতে গিয়ে আমরা তিনটা শব্দ বুঝবো। একটা হচ্ছে কি, আসেন একটু লিখি। একটা হচ্ছে SHARE হোল্ডার, একটা হচ্ছে STOCKHOLDER হোল্ডার, আর একটা হচ্ছে একটু আমার হাতের লাগে একটু দেখি বুঝি শুনি নিয়ে আর কি। আর এরপর হচ্ছে যে STAKEHOLDER হোল্ডার। তাহলে একটা হচ্ছে শেয়ার হোল্ডার, একটা হচ্ছে স্টক হোল্ডার, একটা হচ্ছে স্টেক হোল্ডার। এবার আসেন শেয়ার হোল্ডার কাকে বলে? যে ব্যক্তি নর্মালি শেয়ার কিনে সেই শেয়ার হোল্ডার। যে ব্যক্তি শেয়ার কিনে সেই কি শেয়ার হোল্ডার, এটা নিয়ে আর কোনো কথা নাই। তো ধরেন একটা শেয়ারের দাম হচ্ছে ধরেন 10 টাকা। একটা শেয়ারের দাম কত? ধরেন এটা 10 টাকা দামের একটা শেয়ার, ওই শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। এখন এই 10 টাকা দামের শেয়ারটা কেউ কেউ ইনস্টলমেন্টে বেচে, কেউ কেউ এককালীন বেচে। এখন যেভাবেই বেচুক না কেন, যদি কেউ ইনস্টলমেন্টে শেয়ার ক্রয় করে, ধরেন সে এই শেয়ার ক্রয়ের জন্য 5 টাকা দিছে, তা আপনি কি তাকে শেয়ার হোল্ডার বলবেন নাকি বলবেন না? না, বলবো। কেন বলবো না? আপনি ধরেন আপনি পুরা টাকা না দিলেও আপনি এটাকে শেয়ার হোল্ডার বলবেন। কেন বলবেন? ধরেন এই যে আমাদের এখানে দুইটা পদ্ধতিতে আমরা মানে স্টুডেন্ট ভর্তি হয় না? পদ্ধতিটা জি। কি বলেন তো, কেউ একজন বলেন। মানে একটা হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা দিলে হচ্ছে একটা হলো ফুল পেড আর একটা হলো ইনস্টলমেন্ট। 5,000 টাকা দিলে একবারে হয়ে যাবে। ইনস্টলমেন্ট, গুড। একজন বলেন। হ্যাঁ, যেমন শেখ এম এ যিনি আছেন, বলেন দেখি, বলেন। যে 4,000 টাকা দিলে একবারে আপনার এক ইনস্টলমেন্টে হয়ে যাবে। আর যখন হ্যাঁ। 2 ইনস্টলমেন্টে দেবে তখন হচ্ছে আপনার 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা কত কত করে দিতে হবে? অর্ধেক ফি পার 25 ইনস্টলমেন্ট 2,500 করে নাকি? জি জি। আচ্ছা, এবার দেখি মোহাম্মদ মনির ভাই যেহেতু বলতে নিছেন, এবার মোহাম্মদ মনির ভাই বলেন যে এটা কি প্রত্যেকটা কোর্সের জন্য নাকি সকল কোর্স মিলে এত টাকা? মোহাম্মদ মনির ভাই, হ্যালো, না না ভাইয়া এটা কি বলছেন আপনি মিউট প্রত্যেকটা? করা। এটা কি পার সাবজেক্ট নাকি সব মিলাইয়া? না, পার সাবজেক্ট। পার সাবজেক্ট, গুড। আচ্ছা, এটা জাস্ট সবাই একটু বুঝাইতে গিয়ে উদাহরণ দিয়ে জানাই দিলাম আর কি। আচ্ছা দেখেন, এখন ধরেন এই যে আমাদের এখানে এখন কেউ যদি 2,500 টাকা দিয়ে ভর্তি হয়, তাকে কি আমরা আমাদের স্টুডেন্ট বলবো না, নাকি পুরা টাকা দিলে বলবো সে আমাদের স্টুডেন্ট? কোনটা? বলবো। মানে সে অর্ধেক দিলেও আমরা তাকে বলবো, তাই না? তো তার মানে একটা শেয়ারের মধ্যে সে যদি 5 টাকা দেয়, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত সে সুদ পুরোপুরি বাইরে যায় ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ার হোল্ডার বলবো, ঠিক কিনা? সে যদি বলে না আপনার শেয়ার আমি রাখবো না, আমি বেচে দিব, তাইলে সেটা শেয়ার হোল্ডার না। তার আগ পর্যন্ত তো সে শেয়ার হোল্ডার, তাই না? এখন ধরেন সে 5 টাকা দিছে 10 টাকা দামের একটা শেয়ারের জন্য, মাত্র 5 টাকা দিছে, তো সে শেয়ার হোল্ডার হবে। আবার সে যদি পুরো 10 টাকা পে করে দেয় তাহলেও সে শেয়ার হোল্ডার হবে। এখন কথা হইলো যে যখন কোন একটা শেয়ারের পুরা 10 টাকা মানে পুরা টাকা পরিশোধ করা হয়, সেটাকে বলা হয় ফুললি পেইড আপ শেয়ার। কি বলে? ফুললি পেইড আপ শেয়ার। এবারে ফুললি পেইড আপ শেয়ারকে যখন একত্রে লট আকারে বিক্রি করা হয় তখন ওইটাকে স্টক বলে। ধরেন 5টা ফুললি পেইড আপ শেয়ার একত্রে বিক্রি করা হবে, তখন সেটাকে বলা হয় একটা স্টক। ক্লিয়ার? বুঝে গেছে? এখন তার মানে কোন একটা শেয়ারকে স্টকে রূপান্তর করতে গেলে, তাহলে আগে প্রথম কথা, স্টক মানে কি শেয়ার নাকি শেয়ার না? স্টক মানেও শেয়ার, স্টক মানেও কি শেয়ার। তো স্টক মানে শেয়ার, তবে ওই শেয়ারের কিছু বিশেষত্ব থাকতে হবে। 3টা জিনিস। কি কি? প্রথম কথা, একটা হচ্ছে ওইটা ফুললি পেইড আপ হইতে হবে। কি? ফুললি পেইড, কেমন? এরপর হচ্ছে সিমিলার কোম্পানি হইতে হবে। কি হইতে হবে? সিমিলার কোম্পানি। ধরেন আপনি নোবেল প্রফেশনাল একাডেমি শেয়ার 3টা, আবার হইছে ধরেন এবিসি একাডেমি আরেকটা আছে ধরেন কথার কথা, বা ধরেন পিকিউআর একাডেমি একটা আছে ধরেন কথার কথা। তো তাদের একটা 2টা শেয়ার, এদের 3টা শেয়ার একত্রে করে আপনি বেচতে পারবেন না, তখন এটার আপনি স্টক হবে না। যে কোনো একটা কোম্পানির শেয়ার হইতে হবে। হ্যাঁ, তাহলে সিমিলার শেয়ার। আর থার্ড ওয়ান ইজ কি, একটা হচ্ছে ফুললি পেইড আপ হইতে হবে, এরপর হচ্ছে সিমিলার শেয়ার হইতে হবে, একটা হচ্ছে সিমিলার নেচারের শেয়ার। সেম নেচার। সেম নেচার মানে কি, শেয়ার বিভিন্ন রকমের আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আছে না, ডেফার্ড শেয়ার আছে না, এরকম অনেক ধরনের শেয়ার আছে। সো এই শেয়ার গুলা মানে যে কোনো একদম মানে একটা টাইপ হতে হবে একই কোম্পানির শেয়ার, এবং সেটা অফকোর্স ফুললি পেইড আপ, তখন ওইটাকে স্টক বলে। আর যে বা যারা ওই স্টককে কিনবে তাকে বলা হয় স্টক হোল্ডার। বুঝা গেছে? আচ্ছা,
এবার আসেন স্টেক হোল্ডার কাকে বলে? ভোটিং রাইটের বিষয়টা কি হবে তাহলে? আচ্ছা, ভোটিং রাইটের বিষয়টা কোম্পানি জ্যাক যখন আমি পড়াবো তখন জিজ্ঞেস করেন, কারণ এখন যদি আমি এটা জিজ্ঞেস করে বলতে যাই অনেকের মাথা গোলাই দেবো। আর আপনি তো এটা জানেন না, নাকি ভুলে গেছেন? ভুলে গেছি আমার হ্যাঁ, মনে তো ভুলে যান কেন? আপনি ভুলছেন, এটা তো অন্য কেউ জিজ্ঞেস করলে তাও বলতেন, এখন আপনি বলছেন তাই উত্তরটা দিতেছি না। আচ্ছা দেখেন, তো এটা কোম্পানির একটা যে বিজনেস ল ক্লাস আছে ওইখানে আমি বলবো, ঠিক আছে? ওকে, এবার দেখেন এরপরে কি আমার হচ্ছে, কোথায় ছিলাম? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার। ওকে, স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে, ধরেন একটা প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তিবর্গ ওই প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট, অল অফ দ্যাম আর স্টেক হোল্ডার অফ দ্যাট ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন। মানে কি? ধরেন এখন আমি যদি বলি যে আপনারা এখানে পড়তেছেন, আপনারা কি এখানকার স্টেক হোল্ডার? উত্তর কি? জি। এবার ধরেন Yes. আপনি এখানে বই কিনে পড়েন কিন্তু এখানে কোচিং এ পড়েন না, তাইলে কি আপনি স্টেক হোল্ডার? Yes. হ্যাঁ, আপনিও স্টেক হোল্ডার। এরপর হচ্ছে যে আপনি ধরেন এবার ধরেন আরেকটা প্রশ্ন করি, ধরেন আমাদের এটা একটা কোচিং, তাই না? এখন অন্য একটা কোচিং সেন্টার, ধরেন পিকিউআর একাডেমি, কেমন? ওরা কি আমাদের স্টেক হোল্ডার? না। উত্তর কি হবে? না না ওরাও আমাদের স্টেক হোল্ডার। হ্যাঁ, কেন বলেন তো? হ্যাঁ। কারণ ওরা আমাদের স্টেক হোল্ডার এই কারণে, কারণ আমাদের অপারেশনের কারণে তাদের ইম্প্যাক্ট পড়তেছে না? পড়তেছে। আমরা যদি ভালো অপারেট করি তাদের কাছে স্টুডেন্ট যাবে না, তাহলে তাদের তো বন্ধ করে দিতে হইব না নাকি? তো তার মানে কি তারাও স্টেক হোল্ডার? তার মানে স্টেক হোল্ডার কারা? একটা প্রতিষ্ঠানের কার্যক্রমের কারণে যাদের বিন্দু মাত্র ইফেক্ট পড়ে, বিন্দু মাত্র, তারা প্রত্যেকেই ওই প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এবার আসেন এ কোম্পানি প্রাইমারি স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার। তাহলে প্রাইমারি স্টেক হোল্ডার বলতে শেয়ার হোল্ডারদেরকে বোঝানো হচ্ছে। The primary stakeholder in a sole trader ownership also comprise the business owner. Secondary stakeholder in a business আর হতে পারে কি ডিরেক্টর, ম্যানেজার, এমপ্লয়ি, মানে শুধু ওনার ছাড়া আর বাকি সব সেকেন্ডারি, কেমন? কাস্টমার, সাপ্লায়ার, লেন্ডার, গভর্নমেন্ট, তারপর হচ্ছে ইটস এজেন্সিজ, দ্য লোকাল কমিউনিটি, পাবলিক অ্যাট লার্জ, তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট, সব এনভায়রনমেন্টও স্টেক হোল্ডার। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করি, কালকে অ্যাকাউন্টিং ক্লাস কে কে করছেন? হাত তোলেন তো। ভাইয়া একজন আমি করছে করছি। মাত্র? তা হাত তোলেন, আমি জিজ্ঞেস করবো একটা প্রশ্ন। যে আপনারা কোনো ডিফারেন্সিয়েট করতে পারছেন কিনা, এটা মোটামুটি অনেকেই করতেন, ফাইন। একটা কোশ্চেন করি, সেখানে কি আমরা স্টেক হোল্ডার শুধুমাত্র ওনারকে বলছিলাম, না প্রাইমারি স্টেক হোল্ডার আরো অনেককে বলছিলাম? বলেন তো। ওইখানে আরো অনেককে বলছিলাম, ওইখানে আমরা অনেককে বলছি প্রাইমারি স্টেক হোল্ডার, এখানে আমরা শুধু ওনাকে বলছি প্রাইমারি স্টেক হোল্ডার। এখানে কি পার্থক্য আছে নাকি নাই, নাকি আছে। দুইটার মধ্যে কনফ্লিক্ট আছে? ডিফারেন্ট আছে, মানে দোনো বইতে কি ঠিক লিখছে, নাকি একটার মধ্যে, দোনোটার মধ্যে কোনো একটাতে ভুল লিখছে? দুইটার মধ্যেই ঠিক লিখছে, কারণ কি ওইটা হলো অ্যাকাউন্টিং এর জন্য ইথিক্যাল ভাবে বোঝাইছে, আর এটা হলো না আপনার কোনো না হয় নাই। আচ্ছা, তারপর এনিওয়ান এলস? কেউ বলবেন দেখি? কে বলবেন দেখি? হাত ভাই, তোলেন বা বলেন। হ্যাঁ, দা পাবলিকটা মনে নেই। না পাবলিকের কথা না, আমাদের এখানে তো বলছে যে প্রাইমারি স্টেক হোল্ডার শুধু মালিক আর বাকি সব সেকেন্ডারি, বিজনেস ফাইন্যান্স এটা বলছে না? আর ওইখানে প্রাইমারি স্টেক হোল্ডারের মধ্যে ওই ডিরেক্টর, ম্যানেজার ট্যানেজার সবকিছু ঢুকাইছিল, তাই না? জি মনে আছে নাকি ভুলে গেছেন? মনে জি আছে। ভাই, কিছু করার নেই। হ্যাঁ, এখন কথা হলো যে তাইলে কি বইতে দুইটাতে দুই রকম লিখছে, ভুল লিখছে? আর যদি সেটা ভুল না হয় তাহলে মূলত বুঝাইতে চাইছে। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে মনে হয় যে আপনার ফিনান্সিয়াল ইনফরমেশনটা মনে হয় চাইছে নাকি? গুড, ভেরি গুড। কে বলছে এই কথা? ভাইয়া আমি মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম, গুড। আপনি কি আমাদের এখানে এনরোলড স্টুডেন্ট? একটু এমনি জিজ্ঞেস করতেছি। জি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, না আসলে এখন মনে নাই কে কি এনরোল, কারণ এখনো তো ভর্তি চলতেছে, তো কয়দিন পর আস্তে আস্তে বুঝবো আর কি, পেড গ্রুপ ওপেন করার পরে। তো সকলকে ওয়েলকাম আমাদের ক্লাস দেখার জন্য। কেউ কোনো ক্লাস মিস দিয়েন না, একটা দুইটা ক্লাস ফ্রি থাকবে, অনেক কিছু ইনফরমেটিভ থাকবে। কোনটার মধ্যে ডিফারেন্স আছে, কি বুঝাইছে সব আমরা বুঝাবো।
ওনার লজিক ঠিক আছে, ওইখানে বলছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের স্টেক হোল্ডার প্রাইমারি সেকেন্ডারি, আর এখানে বলছে পুরো অর্গানাইজেশনের প্রাইমারি সেকেন্ডারি স্টেক হোল্ডার। বুঝা গেছে নি? জি ক্লিয়ার? একটাতে বলা হয়েছে আমার হাতের স্টেক হোল্ডার কে, আরেকটাতে বলা হয়েছে আমার পুরো বডির স্টেক হোল্ডার কে। বুঝা গেছে? তা আমি যখন আমার পুরো বডির স্টেক হোল্ডার বলবো তাইলে হয়েছে ওনার, আর আমি যদি আমার হাতের স্টেক হোল্ডারের কথা বলি তাইলে এখানে অনেকে আছে। বুঝছেন নাকি বুঝেন নাই? তো এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ কনসিডার্ড অ্যাজ হাত, আর পুরো অর্গানাইজেশন ইজ কনসিডার্ড অ্যাজ হোল বডি। ওকে, এবার দেখেন, এবার হচ্ছে স্টেক হোল্ডার গেল, literally a person or group of person who has a stake in the organization. This means that they have an interest to protect in respect of what the organization does and how it perform. Okay, মানে তাদের এখানে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, যে তারা এটা কি করে, আমরা ভালো পারফর্ম করি নাকি না করি, আমাদের কম্পিটিটরের ইন্টারেস্ট আছে না, তারা চিন্তা করে না ওমা কি হইলো, এটা সবচেয়ে দিয়ে চলে যেতেছে, আমরা কি করব, তো তারা এগুলো ভাববে না। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে প্রাইমারির মধ্যে এতক্ষণ ধরে যা বলছি এগুলো, এখানে আর কোনো কিছু, একটা শুধু বলেছি কিভাবে প্রশ্ন আসবে। কেমন প্রশ্নে আসবে যে শেয়ার হোল্ডারের কোন জিনিসের প্রতি স্টেক আছে। স্টেক মানে কেন হচ্ছে ঝুঁকি, স্টেক মানে কি ঝুঁকি। তো একটা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের ঝুঁকি আছে, সে যে টাকা ইনভেস্ট করছে সেই টাকার উপরে। কেমন আমার স্ক্রিনে কি দাগানো দেখা যায়? হ্যাঁ দেখা যায় ভাইয়া। আচ্ছা ওকে, তো এরপরে আবার সে কি ধরনের রিটার্ন আশা করে, মানে শেয়ার হোল্ডার কি ধরনের রিটার্ন আশা করে। তাহলে শেয়ার হোল্ডাররা চায় তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট চায়, সো দ্যাট তাদের ওয়েলথ ইনক্রিজ হয়। সেই সাথে স্টেডি গ্রোয়িং প্রফিট চায় পেড আউট বাই দ্য বিজনেস থেকে। এরপরে হচ্ছে সে সাথে গ্রোথ অফ ক্যাপিটাল, গ্রোথ ইন দ্য ক্যাপিটাল ভ্যালু অফ দেয়ার শেয়ার। ঠিক আছে, তারা তাদের চায় শেয়ারের মূল্যটা আরো বাড়ুক। এবার সেকেন্ডারি দিক থেকে ডিরেক্টরের কোন জায়গায় স্টেক থাকে, ডিরেক্টরের তাদের জীবনযাপন, তাদের ক্যারিয়ার, তাদের রেপুটেশন, এগুলা ওই প্রতিষ্ঠানের উপরে স্টেকে থাকে, মানে ঝুঁকিতে থাকে। কারণ প্রতিষ্ঠান যদি ধরেন কথার কথা ডেস্টিনি 2000 নাম শুনছি আমরা। হ্যাঁ দাদা শুনছি। আচ্ছা ওকে, তো তখন প্রথম যারা ডেস্টিনিতে কাজ করতো তারা যে ব্রিফিংটা দিত, আমরা সবাই কোটিপতি হয়ে যাবো নাকি, হয়ে যাবো না? আমাদের গাড়ি থাকবে, দেখেন আমরা সবাই টাই পড়ি যাই। এই যে দেখেন সে কি করে। সিরিয়াসলি স্পিকিং, আমি যখন সিএ তে আসছি তার আগে পর্যন্ত আমি জানতাম যে স্যুট টাই পরে যায় সে অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে। বাট সিএ তে আসার পরে যেটা বুঝলাম যে ক্যাজুয়াল চলে সে হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। বুঝছেন নাকি বুঝেন নাই? ট্রু কিনা এটা আপনি মানেন? ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের ওনার, আপনি সেন্ডু গেঞ্জি পরে চলে যান, এটা ইচ্ছা, আপনার ইচ্ছা। আপনি টি শার্ট পরে, পোলো শার্ট পরে, ম্যাগি হাতা পরে আপনি যাবেন, বিএমডাব্লিউ নিয়ে গাড়ি থেকে নামবেন, উপরে উঠবেন, এটা হচ্ছে আপনার পাওয়ার। আর আপনার আন্ডারে যত আছে সবাই ধরেন 10,000 টাকা চাকচিক্য শু পড়ুক আর যাই পড়ুক না কেন, ঠিক আছে। তার মানে যে বেশি ফর্মাল চলে তার বেশি পাওয়ার, বিষয়টা এমন না। যে বেশি ক্যাজুয়াল চলতেছে দেখা যাচ্ছে যে ইন্ড অফ দ্য ডে তার বেশি পাওয়ার, ঠিক আছে। তার কারো কাছে ফর্মাল চলার জন্য অ্যাকাউন্টেবল না, সে কাউকে জিজ্ঞেস করতে হয় না যে হ্যাঁ আমি কি ফর্মাল চলবো, আমি কি এটা করবো। তার ইচ্ছা, সে ইচ্ছা হইলে ফর্মাল, সে ইচ্ছা হইলো ক্যাজুয়াল। কিন্তু যে কিনা প্রতিষ্ঠানে এমপ্লয়ি, তারা একদম স্যুট বুট পরে যে মানে একদম পুরো টিপটপ হয়ে যাইতে হয়। সো এই হলো গিয়া বিষয়। এখন কেন কথাটা বলা, যে আপনি যখন একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, আপনি যখন একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, তখন আপনার মানে লাইফস্টাইল, আপনার ক্যারিয়ার সবকিছু ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতেছে। তো ডেস্টিনি যখন আস্তে করে ধ্বংস হয়ে গেছে তখন কি হয়েছে, সবাই মানে এটা বলতে লজ্জা পাইতেছে যে আমি ডেস্টিনিতে আসিলাম, তাই না? কিন্তু এর আগে সবাই প্রাউড ফিল করে বলতো যে হ্যাঁ আমি ডেস্টিনি, এদিকে আসেন, শুধু টাকা আর টাকা, পয়সা আর পয়সা, তাই না? আচ্ছা এবার দেখেন, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, জি ভাই এবার হচ্ছে যে ক্যারিয়ার, রেপুটেশন, লিভলিহুড এগুলা হচ্ছে স্টেকে আছে। আর টিপিক্যালি এগুলা কোনটা আছে, ফেয়ার গ্রোয়িং, এগুলা হচ্ছে তাদের কি এক্সপেকটেশন, তারা চায় রিমিউনারেশন চায়, ক্যারিয়ার প্রোগ্রেশন যেন সামনের দিকে আগায়, সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট চায়, ট্রেনিং চায়, পেনশন চায়, এগুলো তারা চায়। স্টেক মানে হচ্ছে কোন জিনিসটা ঝুঁকিতে আছে, আর এক্সপেকটেশন হচ্ছে সে কি চায়। তো এখন অপশন এভাবে থাকতে পারে যে ডিরেক্টর বা ম্যানেজার অথবা এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন তাদের কোন জিনিসটা, নিম্নের কোন জিনিসটা ঝুঁকিতে আছে, কিংবা নিম্নের কোন জিনিসটা তারা চায়, এভাবে করে আইডেন্টিফাই করতে হইতে পারে।
তো আপনাকে কাস্টমার কোনটা চায়, কাস্টমারের কোনটা দ্যাট আর অফ গুড কোয়ালিটি অ্যান্ড ভ্যালুস, তাদের এক্সপেকটেশন কি সেটা, এগুলা সবকিছু দেখতে হবে। সাপ্লায়ার কোনটা তাদের ঝুঁকিতে আছে, তারপরে হচ্ছে কোন জিনিসটা তারা এক্সপেক্ট করে, এগুলো দেখতে হবে। তারপরে লেন্ডাররা কি চায়, লেন্ডারদের ঝুঁকিতে আছে, তারা যে টাকাটা ধার দিছে সেটা, আর তারা কি চায়, একটা নির্দিষ্ট রিটার্ন চায়, তাদের ইন্টারেস্ট চায়, এবং তাদের ক্যাপিটালের টাকাটা যেন পুরোপুরি ফেরত আনতে পারে, যে লোনের পুরো টাকা। তারপর গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্সিস, তারা কি চায়, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ বাই বিজনেস, মানে যাতে করে বিজনেসের দ্বারা এই জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়। ওয়েলফেয়ার অফ দ্য এমপ্লয়িজ হয়, ট্যাক্স রেভিনিউ যাতে বেশি আর্ন করতে পারে বিজনেস থেকে, মানে এগুলো হচ্ছে স্টেকে থাকে, এগুলো চায় না, এগুলো হচ্ছে স্টেকে থাকে, ঝুঁকিতে থাকে। যে ইনফ্রাস্ট্রাকচারটা তারা বানাই গেছে, তারা যদি ওই বিজনেস নষ্ট করে দেয়, ধরেন বসুন্ধরা গ্রুপের এমডি, উনার অনেক পাওয়ার, কথার কথা। এখন ধরেন ধরেন বসুন্ধরা গ্রুপেরটা বাদ দিয়ে আমি আমারে দিয়ে বুঝাই, হ্যাঁ, ধরেন নোবেল শাহর অনেক পাওয়ার, সে কোনো একটা জায়গায় দারুণ ধ্বংস করে দিতে পারবো। এই যে দেখেন না, মানুষজন পিছনে পিছনে অনেক কিছু লিখে, যদি সামনে গিয়ে বলি, বা আমি মাঝে মাঝে একটা দুটো যদি কমেন্ট করি যে ভাই আপনি শুধু আপনার অ্যাড্রেসটা দেন, আমি এসে আপনার সাথে দেখা করে যাবো, তার আর কোনো রিপ্লাই কমেন্ট নাই। এর আগে দুনিয়ার সব রিপ্লাই কমেন্ট ছিল, কিন্তু এরপরে আর কোনো রিপ্লাই কমেন্ট নেন, কারণ সে জানে এরপরে কনসিকুয়েন্সেস কি হইতে পারে। হ্যাঁ, কিংবা দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছে, সেই জন্য আমাকে অ্যাড্রেসটা দেয়, আমি তার অ্যাড্রেসে যাব, সেটা যেখানেই দেন না কেন, দেশ কিংবা দেশের বাইরে। তো এখন বিষয়টা হলো কি, যে ধরেন এখানে তাহলে এই যে ঝুঁকির বিষয়টা, তাহলে আপনার গভর্নমেন্ট বা এজেন্সি চায় যে তাদের যে রিসোর্স গুলো আছে এগুলাকে যেন বিজনেসম্যানরা ইউজ করলে ঠিকঠাক মতো ইউজ করে, পুরাটা লুটে পুটে না খেয়ে ফেলে, এটা তারা তাদের স্টেকে থাকে। আর এরপরে হচ্ছে তারা এক্সপেকটেশন কি থাকে, রিজনেবল এমপ্লয়মেন্ট এন্ড আদার বিজনেস প্র্যাকটিসেস। এবার তারা চায় যেন রিজনেবল এমপ্লয়মেন্ট হয়, এবং অন্যান্য যে সকল বিজনেস প্র্যাকটিস গুলো হয় এগুলো যেন রিজনেবল হয়, যেন কমপ্লায়েন্স ফলো করে, যেন স্টেডি এবং রাইজিং স্ট্রিম অফ ট্যাক্স রেভিনিউ থাকে। মানে হয় আইদার ওই কোম্পানি থেকে তারা প্রতিবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, অথবা তার থেকে বাড়বে, যাতে না কমে, এটা হচ্ছে তাদের এক্সপেকটেশন। কেমন? এরপরে কি হচ্ছে, অ্যানালাইসিস বা অ্যাডভাইজার এক্সপার্ট যারা আছে তারা কি চায়, তারা হচ্ছে টাইম, যে টাইমটা তারা এখানে দিচ্ছে, আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে অ্যানালাইসিস করতেছেন, আপনি নোবেল প্রফেশনাল সম্পর্কে অ্যানালাইসিস করতেছেন, আরেকজনকে অ্যাডভাইস দিবেন, তো সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিসের যে সময়টা, এটা ঝুঁকিতে না? নাহলে তো আপনার এই সময়টা নষ্ট হইলো যদি এখান থেকে ভালো ফিডব্যাক না আসে। আবার তাদের রেপুটেশন, তারা যদি ধরেন আপনি কোন একজনকে রেকমেন্ড করছেন যে আপনি সোজা নোবেল প্রফেশনাল একাডেমি থেকে ভর্তি হয়ে যান, সেখানে ভর্তি হয়ে যদি পাশ করে, তাহলে আপনার রেপুটেশন বাড়বে। আর যদি সেটা না করে, যদি আমি ভুগি চুগি পড়াই, তাহলে সেক্ষেত্রে সে গিয়ে বলবে না, আরে দূর ভাই আপনি ফাউল, আপনি উল্টাপাল্টা রেকমেন্ডেশন দেন, তাই না? তো কাউকে কোনো কিছু রেকমেন্ডেশন দেওয়ার আগে অফকোর্স কি হবে, নিজেকে আগে ভালো করে অ্যানালাইসিস করে তারপর রেকমেন্ডেশন দিতে হবে। এবার হচ্ছে অ্যাকুরেট অ্যান্ড অনেস্ট ইনফরমেশন ফ্রম দ্য বিজনেস, বিজনেস থেকে যেন অ্যাকুরেট এবং অনেস্ট ইনফরমেশন পায়। কন্টিনিউইটি অফ কাস্টম, যেন কাস্টমের মানে যে প্রথাটা পালন করতেছে এটা যেন কন্টিনিউইটি থাকে, একবার এটা বলছে পরে আবার ওইটা বলতেছে, এরকম যেন না হয়, কনসিস্টেন্সি যেন থাকে। প্রম্পট পেমেন্ট, যেন টাকা পয়সা ঠিকঠাক মতো পেমেন্ট দেওয়া হয়। এবার হচ্ছে যে লোকাল কমিউনিটি অ্যান্ড পাবলিক অ্যাট লার্জ, তাহলে হচ্ছে কি লোকাল কমিউনিটিতে যারা আছে তারা যেন কি করে, তারা কি চায়, তারা চায় তাদের হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ বাই বিজনেস। তারা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার মানে ধরেন সরকার রাস্তা বানাইছে, ব্রিজ বানাইছে, সেতু বানাইছে, তো এটা তো তাদেরও অধিকার করার হক আছে। এখন বিজনেসম্যানরা এই জায়গায় সারাদিন পণ্যবাহী জিনিসপত্র টেনে ওই রাস্তাটাকে ধ্বংস করে দিবে, এই জিনিসটা তারা চায় না। তো তারা চায় এটা যেন ঠিকঠাক মতো হয়। তারপর হচ্ছে যে ওয়েলফেয়ার অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ীদের যেন ওয়েলফেয়ার হয়, কারণ তাদের মধ্যে থেকে কেউ না কেউ হয়তো বা সেখানে এমপ্লয়মেন্টে যোগদান করতে পারে। আর তাদের এক্সপেকটেশন কি, রিজনেবল এমপ্লয়মেন্ট যেন হয়, মানে আপনি একটা এমপ্লয়মেন্টের জন্য নোটিশ দিচ্ছেন, সেখানে হচ্ছে আপনার স্যালারি দিয়ে রাখছেন কত টাকা, ধরেন যেখানে স্যালারি হওয়ার কথা 50,000, আপনি বলে রাখছেন 10,000 টাকা। এমন অনেক সময় দেখবেন সিএ গ্রুপ গুলাতে সার্কুলার আসে যে 10 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, 20 বছরের হ্যান ত্যান, এরপরে কত টাকা স্যালারি, 20,000 টাকা। তো এটা কি হইলো? তো এখন বিষয়টা হচ্ছে এরকম। কেমন? এবার ন্যাচারাল এনভায়রনমেন্ট কি, দ্য এনভায়রনমেন্ট শেয়ার্ড বাই অল, তো যে প্রত্যেকে যেন এনভায়রনমেন্টটা ঠিক থাকে, এই জিনিসটা ঝুঁকিতে থাকে। আর তাদের এক্সপেকটেশন কি, রিজনেবল এনভায়রনমেন্ট এন্ড আদার বিজনেসেস, অন্যান্য ব্যবসাগুলো যেন ঠিক থাকে, আদার বিজনেসেস প্র্যাকটিস। ওকে দেন, তো আমি আজকে আর মোটামুটি আগাইতে চাচ্ছি না, কারণ অনেক রাত হয়েছে, আমার আবার একটু পরে পিএল এর ক্লাস আছে কিছুক্ষণ পরে। আমাদের সাথে যারা যারা জয়েন হতে আগ্রহী তাদেরকে বলবো যে উপরে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেখতে পারেন 01628989565, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারেন।
আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি একে একে নিচ্ছি। ইজ দেয়ার এনিথিং টু নো রিগার্ডিং কোর্সেস? আচ্ছা, আমি জাস্ট একটা ভোট চাচ্ছি, সেটা হচ্ছে যে কারা কারা এখনো আমরা আমাদের সাথে এনরোল করেন নাই বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্সে কিন্তু করতে চাচ্ছেন, তারা হ্যান্ড রেজ করুন। যারা এখনো করেন নাই কিন্তু করতে চাচ্ছেন তারা হ্যান্ড রেজ করুন, করতে থাকেন। আর আমি আরেকটা প্রশ্ন বলতেছি, আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা যারা যারা এনরোল করতে চান, কোনো ডিটেলস জানতে চান, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই ক্লাসের মধ্যে একবার বলছি, এখন একবার বলতেছি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে কল দিবেন। এর পরেও দিয়েন না, আবার সকাল 10টার আগেও দিয়েন না, কারণ আমি তখন একটু ঘুম টুম যাই আর কি, ঠিক আছে? তো এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, কেমন? সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে কল দিবেন, 7টার পরে দিবেন না, কারণ তখন আমি ক্লাস টাস নিয়ে একটু ব্যস্ত থাকি বা অন্যান্য বিষয় ঠিকঠাক করার বিষয় থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। মোটামুটি অনেকজন হ্যান্ড রেজ করছেন, আমি হ্যান্ড ডাউন করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আর যাদের যাদের জানার ইচ্ছা বা কোর্সে এনরোল করার দরকার, অবশ্যই কোর্স ফি সম্পর্কেও আমি উদাহরণ দিতে গিয়ে অলরেডি অনেকজন বলছে, শুনছেন। আর এনিথিং ইউজ টু নো যদি মানে কোনো কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আমি আমার সুবিধা মতো সময়ে আপনাকে রিপ্লাই দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আর যদি আপনার ক্লাসটা করে ভালো লেগে থাকে তাহলে অফকোর্স এটা আপনার বাকি যে সকল ফ্রেন্ড সার্কেল বা যারা বড় ভাই ছোট ভাই ভাতিজা ভাতিজি বা ঘরের লোকজন যারা আছে তাদেরকেও শেয়ার করতে পারেন, ওয়েল উইশার যারা আছে তাদেরকেও শেয়ার করতে পারেন। ইভেন দো কেউ যদি ক্রিটিক্সও হয়ে থাকে, হ্যাঁ, যে যারা এখানে ক্রিটিসাইজ করতেছে তারা জানে না অ্যাকচুয়ালি কেমন, না দেখে হুদাই কথাবার্তা বলে, তাদেরকেও লিঙ্কটা শেয়ার করতে পারেন যে ভাই তুমি একবার একটু করে দেখো, প্রয়োজনে তুমি দাদাকে একটু আটকাও, যে তুমি কি জানতে চাও দাদা সেটার উত্তর দিতে পারে কিনা, যেখান থেকে পারো কোশ্চেন করো, দাদা সেটার উত্তর দিতে পারে কিনা তুমি দেখো, এটা বলে তাকেও আপনি লিঙ্কটা দেন, সেও ঢুকুক। এবং আই বিলিভ দ্যাট যে ক্রিটিক সে যদি ক্লাস করে সেও আমাদের এখানে জয়েন করে ফেলবে, অতটুকু বিশ্বাস আমার আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তাকেও লিঙ্ক দেন, অর্থাৎ যে ভালো বলে খারাপ বলে যাকে পারেন, সে যদি পাস না করে থাকে তাকেও দেন, সে যদি পাস করে উল্টাপাল্টা কথা বলে তাকেও দেন, সকলকে দেওয়ার জন্য ওয়েলকাম। এবং ইভেন দো সে যেই হোক না কেন, সে সার্টিফিকেট পাস করা হোক, প্রফেশনাল পাস করা হোক, অ্যাডভান্স পাস করা হোক, অর্থাৎ এসিএ হোক, ইভেন ইফ সে যদি এসিএমএ এসিসিএ এফসিএস বিসিএস ক্যাডার যাই হোক না কেন, তাকেও লিঙ্কটা দেন, একদম আমি ওপেনলি বলতেছি, তাকেও দেন। এবং অল হ্যাভ দ্য রাইট টু আস্ক এনিথিং ইন আওয়ার সেশন, অল হ্যাভ দ্য রাইট, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের জন্য আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।